আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে বিসিএস মডেল টেস্ট 5। তো আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রশ্নপত্র হতে বাছাই করে ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচারের উপর 35টি প্রশ্ন নিয়েছি এবং এগুলো ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, স্যাম ইজ। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, অপশনগুলো থেকে একটি বাছাই করে নিতে হবে। তো এখানে বেসিক্যালি হচ্ছে যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের ব্যাপার। তো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের ব্যাপার আমরা জানি যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ 3 ধরনের আছে। তো দেন ব্যবহার করা হয় কম্পারেটিভের ক্ষেত্রে, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে তুলনা করতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শুধু স্যামের কথাই উল্লেখ আছে, এখানে অন্য কোনো ব্যক্তির কথা উল্লেখ নেই। তো এক্ষেত্রে একটি অন্যরকম নিয়ম সেটা আমাদেরকে ইউজ করতে হবে, যেটি হচ্ছে একই ব্যক্তি বা বস্তুর বিভিন্ন অ্যাডজেক্টিভের তুলনা করতে প্রথম অ্যাডজেক্টিভটির পূর্বে সর্বদা মোর ব্যবহৃত হয়, কখনো ইয়ার যুক্ত হয় না। তো এটা হচ্ছে যে একই ব্যক্তির যখন দুটি গুণের মধ্যে বা ততোধিক গুণের মধ্যে আমরা তুলনা করব, যেমন স্যাম একই সাথে ব্রেভ অর্থাৎ সাহসীও এবং ইন্টেলিজেন্ট বুদ্ধিমানও, এখানে দুটি গুণ হচ্ছে একই ব্যক্তির। তো সেক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে প্রথম যে অ্যাডজেক্টিভটা সেটার পূর্বে মোর ব্যবহার করতে হবে, এটাকে ইয়ার দিয়ে করা যাবে না। অর্থাৎ ব্রেভ যদিও ব্রেভার এটার কম্পারেটিভ ফর্ম, সেটা ইউজ করা যাবে না। তার একই ব্যক্তির দুটি যেহেতু অ্যাডজেক্টিভ বা দুটি গুণ এখানে আমরা ব্যবহার করতেছি, সুতরাং প্রথম গুণের পূর্বে আমাদেরকে মোর ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে যে স্যাম ইজ মোর ব্রেভ দ্যান ইন্টেলিজেন্ট। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, ডু অ্যাজ ইউ লাইক, দ্য আন্ডারলাইন পারসন ইজ অ্যান। তো এখানে এটি কোন ধরনের ক্লজ সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমত হচ্ছে এখানে ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লজের অংশ। বেসিক্যালি এটা হওয়ার কথা ছিল ইউ ডু অ্যাজ ইউ লাইক। তো ইউটা এখানে উজ্জ্বল, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে এখানে। তো এই ক্লজটির ক্ষেত্রে অ্যাজ ইউ লাইক এটি দ্বারা মূলত ডুটাকে মডিফাই করতেছে, অর্থাৎ তোমার মতো করো। করো কীভাবে? তোমার মতো করে করো। তো এখানে অ্যাজ ইউ লাইক দিয়ে ডু ভার্বটাকে মডিফাই করতেছে, সুতরাং এটি হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা জানি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অথবা কোনো অ্যাডজেক্টিভকে অথবা কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। সুতরাং এখানে অ্যাজ ইউ লাইক অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 3, হি ডিডেন্ট নো দ্যাট আইস ড্যাশ অন ওয়াটার। এখানে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা বেসিক্যালি জানি যে প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব পাস্ট টেন্সে হলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও পাস্ট টেন্সে হবে। এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজের ভার্বও পাস্ট টেন্সে হওয়ার কথা। কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই 3টি বিষয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্সে থাকলেও সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব সবসময় প্রেজেন্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। কারণ হচ্ছে যে এই আইস, এখানে যে অংশটা আইস ফ্লোটস অন ওয়াটার, এটার দ্বারা বোঝানো হয়েছে যে এটা একটা চিরন্তন সত্য ঘটনা। তো এই সব ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্সে থাকলেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তার মানে হচ্ছে আইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস হবে। আইস ফ্লোটস অন ওয়াটার। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স। তো এখানে 4টি সেন্টেন্সের মধ্যে কোনটি কারেক্ট? তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ প্রনাউনের ব্যবহার আছে। তো রিলেটিভ প্রনাউনের ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি যে রিলেটিভ প্রনাউনটি যে নাউনটিকে এটি নির্দেশ করে ঠিক সেটির পরেই ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে জামির আছে একজন ব্যক্তির নাম, তাকে যেহেতু নির্দেশ করতেছে তার ঠিক পরে রিলেটিভ প্রনাউনটি ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে যে অপশন এ এবং বিতে নামের ঠিক পরেই অর্থাৎ নাউনটির ঠিক পরেই রিলেটিভ প্রনাউনটি ইউজ করা হয়েছে, কিন্তু সি এবং ডিতে করা হয়নি। সুতরাং অপশন সি এবং ডি বাদ। তো এখানের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে পুট অন এবং ওয়্যার। তো পুট অন অর্থ হচ্ছে পরিধান করা, ওয়্যার অর্থ হচ্ছে পরিধান করা। এখানে কোনটি ব্যবহৃত হবে? বেসিক্যালি কোনো গার্মেন্টস হিসেবে বা অলংকার হিসেবে যখন আমরা কোনো কিছু পরিধান করি তখন ওয়্যার ব্যবহার করি। আর পুট অন হচ্ছে একটা সিম্পল অ্যাক্ট বা একটা সাধারণ কার্য। আমি এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য একটা
ছবি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে ওয়্যার ইজ এ কন্ডিশন, ইটস সামথিং ইউ ডু অফেন, অর্থাৎ যেটা আপনি সবসময় করেন সেটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করি। অর্থাৎ একটা অবস্থা, অলংকার বা গার্মেন্টস হিসেবে যখন পড়ি তখন সেটাকে আমরা বলি যে ওয়্যার ব্যবহার করতে। আর পুট অন হচ্ছে একটা সিম্পল অ্যাক্ট, একটা কার্য, ইটস অ্যান অ্যাক্ট বা অ্যাকশন। তো অলমোস্ট রেডি, আই এম অলমোস্ট রেডি, আই জাস্ট হ্যাভ টু পুট মাই শুজ অন। তো এখানে আমি তৈরি, শুধু আমাকে শুজটা পরতে হবে, একটা অ্যাকশন বোঝাচ্ছে। তো সেই অর্থে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। জামির হু ইজ এ ডক্টর ওয়ার্স এ ব্রেসলেট। নাম্বার 5, দ্য নাউন অফ দ্য ওয়ার্ড গ্র্যান্ড ইজ। তো গ্র্যান্ডের নাউন হচ্ছে, আমরা জানি যে গ্র্যান্ডিয়ার, গ্র্যান্ডিয়ার মানে হচ্ছে জাঁকজমক। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 6, রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, হিয়ার রাইজিং ইজ এন, অর্থাৎ এখানে রাইজিং কী হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা জানি রাইজ হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এখানে। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের মতো ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলি জিরান্ড, আর যদি এটা অ্যাডজেক্টিভের কাজ করে সেন্টেন্সে তখন সেটাকে বলি আমরা পার্টিসিপল। তো এখানে দেখতে পাচ্ছি যদি আমরা পড়ি শুধু রাইজিং ইজ এ গুড হ্যাবিট, তো এখানে রাইজিংটা হচ্ছে এই ইজ ভার্বটার সাবজেক্ট। তো যেহেতু ইজ ভার্বটার সাবজেক্ট হচ্ছে রাইজিং, সুতরাং এটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটি হচ্ছে একটি জিরান্ড। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। Number 7, the girl in red shari is my sister, here the underlined part is an, অর্থাৎ এখানে ইন রেড শাড়ি এই অংশটা কোন ধরনের ফ্রেজ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো ফ্রেজ আইডেন্টিফাই করতে গেলে দেখতে হবে যে এটি কোন পার্টস অফ স্পিচ হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি পড়ি দ্য গার্ল ইজ মাই সিস্টার, সেন্টেন্সটি হয়। তো এখন এই যে ইন রেড শাড়ি, এটা কার সম্পর্কে বলেছে? অর্থাৎ যে লাল শাড়ি পরা, তো এটা কার সম্পর্কে বলেছে? দ্য গার্ল সম্পর্কে। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। এখানে দ্য গার্ল নাউনটিকে ইন রেড শাড়ি মডিফাই করতেছে বা এটাকে কোয়ালিফাই করতেছে, সুতরাং এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন সম্পর্কে কোনো কিছু বলা, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে যে যখন যে কোনো ফ্রেজের পূর্বে একটি নাউন থাকে তখন সেটি অ্যাডজেক্টিভ ক্লজই হয়। তো দুটি ক্ষেত্রে দেখা যায় ইন রেড শাড়ি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, হি লেফট ড্যাশ এয়ার ইনসার্ট ডিটারমাইনার, এখানে আমাদেরকে ডিটারমাইনার ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে এয়ার, এটার উচ্চারণটা হচ্ছে এয়ার, এইচ এর উচ্চারণ এখানে হবে না। তো আমরা যদি অন্যগুলো খেয়াল করি, সেভারেলও হবে না কারণ এটা সিঙ্গুলার করা আছে। সেভারেল আমরা জানি প্লুরালের পূর্বে ব্যবহৃত হয়। মেনি, এটাও প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তো যেহেতু এখানে এইচ এর উচ্চারণ হয় না, এটা হচ্ছে এয়ার, সুতরাং এখানে হবে এন এয়ার। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 9, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, হিয়ার দ্য ভার্ব টুক ইজ এন। তো এখানে টুক ভার্বটি কোন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, না কপিলেটিভ, না ফ্যাক্টিটিভ ভার্ব? তো এখানে দেখা যাচ্ছে টুক, হি টুক আমি যদি বলি তাহলে সে নিল, কি নিল? প্রশ্ন আছে, ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যদি, অর্থাৎ অবজেক্ট লাগবে। ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যদি বোঝা যায় উত্তর আছে, সুতরাং অবজেক্ট লাগবে। এখানে অবজেক্ট আছে শেল্টার, সুতরাং এই অবজেক্ট ছাড়া এটা সেন্টেন্সটি অর্থ সম্পূর্ণ হয় না, এটি হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্র্যাক্টেবল ইজ। তো আমরা জানি যে ট্র্যাক্টেবল মানে হচ্ছে সহজে বসে আনা যায় এমন, এটা হচ্ছে ট্র্যাক্টেবল। আর এখানে আছে ডিস্ট্রট, ডিস্ট্রট মানে হচ্ছে যে বিক্ষিপ্ত। তারপর ইরিটেটিং মানে হচ্ছে যে বিরক্তিকর, রোথলেস মানে হচ্ছে নির্মম বা নিষ্ঠুর, আর হেডস্ট্রং মানে হচ্ছে গোয়ার। তো যাকে সহজে বসে আনা যায় তার অ্যান্টোনিম হচ্ছে গোয়ার, অর্থাৎ যাকে সহজে বসে আনা যায় না। অপশন ডি হচ্ছে ট্র্যাক্টেবলের অ্যান্টোনিম। নাম্বার 11, ইনস্টেড অফ এসকেপ উই ক্যান সে, অর্থাৎ এসকেপ অর্থ হচ্ছে পলায়ন করা বা লুকিয়ে যাওয়া। তো লুকানো বা পলায়ন করা, সে অর্থে এখানে কোনটি হবে? আমরা জানি যে গেট অ্যাট অর্থ হচ্ছে হাতের নাগালে পাওয়া, গেট অন অগ্রসর হওয়া, আরেকটা অর্থ হচ্ছে উঠা। তারপর গেট ওভার মানে হচ্ছে কোনো কিছু অতিক্রম করা, আর গেট অফ এর একটা অর্থ হচ্ছে পলায়ন করা, আর একটা অর্থ হচ্ছে নামা। তো এখানে পলায়ন করা অর্থে যেহেতু এসকেপ আছে, সুতরাং গেট অফ হচ্ছে এখানে এসকেপ এর পরিবর্তে আমরা বলতে পারি। নাম্বার 12, ওয়ার। তো এখানে আছে ডিড ইউ হ্যাভ ইউর হেয়ার কাট। এখানে বেসিক্যালি আমাদেরকে একটি এই সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হবে।
তো এখানে আমরা যদি বলি যে আই কাট মাই হেয়ার, হয় না, আমি আমার চুল কাটি না, আমার চুল আমি কাটাই। তো কাটাই অর্থে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি, অর্থাৎ পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহার করি, আমি চুল কাটাই এই অর্থে। তো এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। আমরা জানি হ্যাভ হচ্ছে এমন একটা পজিটিভ ভার্বের ক্ষেত্রে এমন এক ধরনের নিয়ম আছে, হ্যাভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে হবে ভার্বের বেস ফর্ম, আর যদি বস্তুবাচক অবজেক্ট হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ওয়্যার ডিড ইউ হ্যাভ ইয়োর হেয়ার কাট, ওয়্যার ডিড ইউ হ্যাভ ইয়োর হেয়ার কাট, অর্থাৎ হ্যাভ ভার্বের পরে একটা অবজেক্ট আসবে, অবজেক্টটা হচ্ছে এখানে বস্তুবাচক, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সুতরাং এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 13, which one of the following is in plural, অর্থাৎ এখানে কোনটি প্লুরাল করা আছে। তো এখানে আছে জেনেরা, রেডিয়াস, মিডিয়াম, গ্যালোস। তো আমরা জানি যে গ্যালোস হচ্ছে ফাঁসি কাষ্ঠ, যেটা দেখতে প্লুরাল হলো, আসলে এটা সিঙ্গুলার। মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল হচ্ছে মিডিয়া। রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল হচ্ছে রেডি। তো এখানে জেনেরা হচ্ছে প্লুরাল, যার সিঙ্গুলার হচ্ছে জেনাস। সুতরাং জেনেরা প্লুরাল, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 14, which one can either be used as masculine or feminine gender, অর্থাৎ নিচের কোনটি মাস্কুলিন এবং ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহার করা যাবে। তো এখানে আছে অপশন এতে উইডোয়ার, উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক, অর্থাৎ যার স্ত্রী মারা গিয়েছে, এটা মাস্কুলিন জেন্ডার, শুধু মাস্কুলিন হিসেবে ইউজ করা হয়। আর এটা ফেমিনিন হচ্ছে উইডো। তারপর ভার্জিন, যেটা হচ্ছে কুমারী, এটা হচ্ছে যে ফেমিনিন জেন্ডার, এটার কোনো মাস্কুলিন জেন্ডার নেই। বেঞ্চ, এটা হচ্ছে একটা নিউটার জেন্ডার, বেঞ্চ এটার কোনো কি নেই, মাস্কুলিন ফেমিনিন হিসেবে ইউজ করা যায় না। আর এখানে হচ্ছে স্পাউস, অর্থাৎ স্বামী বা স্ত্রী, অর্থাৎ এটাকে মাস্কুলিন হিসেবে ব্যবহার করা যায়, ফেমিনিন হিসেবে ব্যবহার করা যায়। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 15, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হিজ পারফরমেন্স স্টান্ড আস। তো এখানে প্যাসিভ ভয়েস করে দেয়া আছে। তো এখানে বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, এখানে আছে বাই, অ্যাট, ইন, ফর। তো এখানে কোন প্রিপোজিশন ব্যবহার হবে? আমরা জানি যে প্যাসিভ ভয়েসে শক, সারপ্রাইজ, স্টান, অ্যাস্টনিশ, মার্ভেল প্রভৃতি ভার্বের পরে প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহৃত হয়। সুতরাং এখানে কারেক্ট হচ্ছে উই ওয়ার স্টান অ্যাট হিজ পারফরমেন্স। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। fill in the blank. Number 16, the speaker failed dash the audience dash to him, এখানে কোনটি হবে কারেক্ট? তো এখানে প্রথমত আমরা যদি দেখি যে ব্ল্যাঙ্কের পূর্বে ফেইল একটা ভার্ব আছে। ফেইল হচ্ছে এমন এক ধরনের ভার্ব যার পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয়, অর্থাৎ যার পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন সি এবং বিতে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু মেক করা আছে। সুতরাং এ অপশন এবং ডি বাদ। তারপরে দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম, এখন কি হবে, লিসেন হবে নাকি লিসেন টু হবে? লিসেন্ড হবে। তো এখানে যেহেতু মেক ব্যবহৃত হবে, ফেইল্ড টু মেক, তো আমরা জানি মেক এমন একটা ভার্ব, মেক, ফিল, বিড, তারপর ওয়াচ, বিহোল্ড, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ মেকের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। সুতরাং এখানে দ্য অডিয়েন্স বেস ফর্ম আছে অপশন সিতে, লিসেন। সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। দ্য স্পিকার ফেইল্ড to make the audience listen to him. Number 17, gambling dash a crime everyone should avoid it. তো এই ক্ষেত্রে বেসিক্যালি অনেকেই ভুল করবেন, অর্থাৎ গ্যাম্বলিং যেহেতু একটা জিরান্ড অর্থাৎ নাউন হিসেবে ব্যবহৃত সিঙ্গুলার ইজ ব্যবহার করে ফেলবেন, সেটা হবে সম্পূর্ণ ভুল। কারণ এই যে গ্যাম্বলিং এই অংশটা, এটা কিন্তু সেন্টেন্স, মূল সেন্টেন্স না, এটা হচ্ছে একটা মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার। এখানে সেন্টেন্স হচ্ছে এভরিওয়ান শুড অ্যাভয়েড ইট, সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান শুড, অ্যাভয়েড হচ্ছে ভার্বের অংশ, অর্থাৎ মূল ভার্ব হচ্ছে এখানে অ্যাভয়েড। যেহেতু এখানে যেটা বসবে সেটি মূল ভার্ব নয়, এটাকে হয় ইনফিনিটিভ করতে হবে নয়তো জিরান করতে হবে, অর্থাৎ নন ফাইনিট ভার্ব করতে হবে। তো এখানে দেওয়া আছে জিরান করা আছে বিং, অপশন সিতে। সুতরাং গ্যাম্বলিং বিং এ ক্রাইম এভরিওয়ান শুড অ্যাভয়েড ইট, গ্যাম্বলিং একটা ক্রাইম যেহেতু, সুতরাং এটা সবাইকে অ্যাভয়েড করতে হবে। সুতরাং অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, এখানে কোনটি ব্যবহার হবে? মেড আপ দেওয়া আছে, কনজিস্ট দেওয়া আছে। তো এখানে প্রথম যে কথা হচ্ছে যে কনজিস্টেড অফ অর্থ গঠিত হওয়া, মেড আপ অফ অর্থ গঠিত হওয়া, কম্প্রাইজড অর্থ গঠিত হওয়া। তো এখানে সূক্ষ্ম ব্যাপার হচ্ছে যে কনজিস্টেড অফ, এটাকে প্যাসিভ ভয়েসও করা যায় না। দ্য টিম ইজ কনজিস্টেড অফ 11 প্লেয়ার্স, এটা হয় না, এটাকে সবসময় অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হবে। কনজিস্ট এমন একটা ভার্ব যেটাকে প্যাসিভ করা যায় না, এরকমভাবে আছে ডাই, তো এগুলোকে আমরা কি করতে পারি না, প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে পারি না। সো অপশন বি বাদ। তারপর আবার কম্প্রাইজ, কম্প্রাইজ
এমন একটা ভার্ব যার পরে কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে অফ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, এটাও হবে না। তো এক্ষেত্রে মেকআপ অর্থ হচ্ছে ক্ষতিপূরণ করা, বা আবার আরেকটা অর্থ হচ্ছে মনস্থির করা। কনজিস্ট অফ গঠন করা, কম্প্রাইজ গঠন করা, কম্প্রাইজের সাথে অফ ব্যবহৃত হয় না। মেক আপ অফ হচ্ছে গঠন করা, যেটা হচ্ছে অপশন সি। সুতরাং অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। Number 19. If oil supplies run out, men may have to fall back on the horse. Here run out refers to. তো রান আউট অর্থ হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া কোনো কিছু। তো এখানে বলছে যে যদি তেল শেষ হয়ে যায়, তেলের সাপ্লাই যদি শেষ হয়ে যায়, তখন মানুষকে আবার ঘোড়ার পিঠে উঠতে হবে। এখানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? রান আউট দ্বারা শেষ করা বা নিঃশেষ করা মানে হচ্ছে অল দ্য সাপ্লাই, কনজিউম করা, কনজিউম অল দ্য সাপ্লাই। সেই অর্থে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। Number 20. It was urgent that she dash at once. তো এটা সেন্টেন্সটি বেসিক্যালি এটা হবে যে সাবজাংটিভ মুডে আছে। কিভাবে? তো আমরা জানি যে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন অ্যাডভাইসড, এসেনশিয়াল, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, প্রিফারেবল, প্রপোজড, রিকমেন্ডেড, রিকোয়ার্ড, সাজেস্টেড, আর্জেন্ট প্রভৃতি অ্যাডজেক্টিভের পর দ্যাট থাকলে পরবর্তীতে সাবজাংটিভ মুড ব্যবহৃত হবে। এখানে অ্যাডজেক্টিভটা আছে আর্জেন্ট, তারপরে দ্যাট আছে, সুতরাং এটা সাবজাংটিভ মুড। আর সাবজাংটিভ মুড হচ্ছে সাবজেক্ট যেই থাকুক না কেন, এখানে শুধু ভার্বের সিম্পল ফর্ম অর্থাৎ বেস ফর্ম ব্যবহৃত হবে। ভার্বের সাথে এস বা ইয়েস, আইএনজি কিছুই ব্যবহার করা যাবে না। সুতরাং অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 21. দ্য এক্সপ্রেশন ফাইট শাই অফ মিনস। তো ফাইট শাই অফ মানে হচ্ছে পরিহার করা বা এড়িয়ে চলা। তো সেই অর্থে এখানে আছে টু অ্যাভয়েড। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 22. দ্য কলেজ ওয়াজ ক্লোজড ফর। তো এখানে কোনটি ব্যবহৃত হবে? এগুলো হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন। ইন ফুল সুইং, তো আমরা জানি যে ইন ফুল সুইং মানে হচ্ছে পুরোদমে। ইন দ্য লং রান মানে হচ্ছে পরিশেষে। সোয়ান সং মানে হচ্ছে কোনো কবির শেষ রচনা। আর সাইন ডাই মানে হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য। তো এখানে দ্য কলেজ ওয়াজ ক্লোজড ফর, সাইন ডাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। নাম্বার 23. উইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, অর্থাৎ নিচের কোনটি সঠিক বানান। তো এখানে বেসিক্যালি সাইকোলজি, আমরা জানি সাইকোলজি হচ্ছে পিসি চলো যায়, অর্থাৎ পি থাকবে প্রথমে, তারপর এস ওয়াই সি এইচ ও এলও চলো জি ওয়াই যায়। তো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 24. দ্য অনলি এরর ইন দ্য সেন্টেন্স ইজ, অর্থাৎ এই সেন্টেন্সে কোথায় ভুল আছে? যেমন বিকজ দে হ্যাভ মুভড অ্যাওয়ে, দে হার্ডলি নেভার গো টু দ্য বিচ এনিমোর। তো এখানে অপশন এ, বি, সি, ডি কোনটি ভুল আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন সিতে দেওয়া আছে হার্ডলি নেভার। তো আমরা জানি হার্ডলি একটি নেগেটিভ ওয়ার্ড, আবার এখানে নেভার দেওয়া আছে, অর্থাৎ দুইবার নেগেটিভ করা আছে, এটা হচ্ছে ভুল। এখানে হবে হার্ডলি এভার অথবা শুধু নেভার। তো সে অর্থে অপশন সি হচ্ছে এখানে ভুল, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। Fill in the blank with the appropriate part. Her acceptance speech was dash, eliciting thunderous applause at several points. তো এই সেন্টেন্সটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে। এখানে হচ্ছে যে তার স্পিচটা কীরকম ছিল। এখানে বলছে এলিসাইটিং মানে হচ্ছে যে অপরের মধ্য থেকে প্রতিক্রিয়া সৃষ্টি করে এমন। থান্ডারাস অ্যাপ্লজ মানে হচ্ছে উচ্চ প্রশংসা করছে সবাই, অ্যাট সেভারাল পয়েন্টস কয়েকবার, অর্থাৎ তার বক্তৃতা চলাকালে কয়েকবার মানুষ হাততালি দিয়েছে, জোরে প্রশংসা করেছে। তার মানে হচ্ছে তার বক্তৃতা টিডিয়াস মানে ক্লান্তিকর ছিল, কাওয়ার্ডলি মানে ভীতু, তারপর আনইন্টারেস্টিং মানে হচ্ছে নিরস ছিল। আসলে না, যেহেতু কয়েকবার অ্যাপ্লজ করা হয়েছে সুতরাং এটা ওয়েল রিসিভড হয়েছে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 26. ক্রাউন ইজ টু ট্রি। তাহলে এটা হচ্ছে একটা অ্যানালজিক্যাল কোয়েশ্চেন। এখানে যে বলা আছে ক্রাউন ইজ টু ট্রি, আমরা প্রথমত ট্রি এবং ক্রাউনের মধ্যে যে কার্যকরণ সম্পর্ক সেটা নির্ণয় করব। যে ক্রাউন হচ্ছে গাছের চূড়া বা শীর্ষ, আর ট্রি হচ্ছে গাছ। তো গাছের শীর্ষ হচ্ছে ক্রাউন, তাহলে এখানে কোনটার শীর্ষ হচ্ছে কি? তো এক্ষেত্রে রেঞ্জ মানে হচ্ছে পর্বত শ্রেণী, আর মাউন্টেন মানে হচ্ছে পর্বত, তারপর ওয়াটার এখানে হচ্ছে বেসিন। তো এটার সাথে কোনো সম্পর্ক এই ধরনের নাই। আবার রেঞ্জের সাথে মাউন্টেনের এই ধরনের সম্পর্ক নেই, এটা হচ্ছে পর্বতমালা, কয়েকটি পর্বত মিলে পর্বতমালা হয়। সুতরাং এখানে যে উঁচু নিচুর সম্পর্ক সেটা নেই। রিভার মানে হচ্ছে নদী, আর ব্যাড মানে হচ্ছে নদীর তলা। তো এটাও এই ধরনের সম্পর্ক নেই। এখানে অপশন সি হচ্ছে কারেক্ট, কারণ মাউন্টেন হচ্ছে পর্বত আর পিক হচ্ছে পর্বতের চূড়া। তো গাছ যেহেতু গাছের চূড়া হচ্ছে ক্রাউন, একইভাবে মাউন্টেনের চূড়া বা উঁচু স্থানকে বলা হয়
পিক, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 27, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ইথিওপিয়া? তো ইথিওপিয়া যে উপন্যাসটি, এটার মেইন থিম কি? তো এটার মেইন থিম ছিল বেসিক্যালি হিউম্যানিটি। তো আমরা জানি যে ইথিওপিয়া লিখেছিলেন টমাস মোর, এটাতে মূল কথা ছিল যে হিউম্যানিটি, মানবতা, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 28, অ্যাডভান্স স্পেন্সার ডিড নট রাইট, অর্থাৎ নিচের কোনটি অ্যাডভান্স স্পেন্সার লিখেননি? তো এখানে দ্য ফেরি কুইন, এটা অ্যাডভান্স স্পেন্সার লিখেছেন, শেপার্ড ক্যালেন্ডার সেটাও, তারপর এমেরেত্তি সেটাও অ্যাডভান্স স্পেন্সার লিখেছেন, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা যেটা লিখেছেন শেক্সপিয়ারের একটি প্লে এটি, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 29, দ্য ফেমাস নোভেল আর্কেডিয়া ওয়াজ রিটেন বাই, তো আমরা জানি যে আর্কেডিয়া লিখেছিলেন স্যার ফিলিপ সিডনি, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 30, হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচারে কাকে গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা হয়? তো আমরা জানি যে জর্জ বার্নার্ড শোকে গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা হয়, অপশন বি হচ্ছে কারেক্ট। 31, হোয়াট ইজ এ ফানি পোয়েম অফ 5 লাইন্স কল্ড? অর্থাৎ 5 লাইনের ছন্দযুক্ত হাস্যরসাত্মক যে কবিতা, এটাকে বলা হয় লিমারিক, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 32, হু রোট দ্য স্প্যানিশ ট্র্যাজেডি? তো দ্য স্প্যানিশ ট্র্যাজেডি আমরা জানি লিখেছিলেন টমাস খাইড, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 33, ডেসডেমোনা ইজ এ ক্যারেক্টার ফ্রম দ্য শেক্সপিয়ারিয়ান প্লে? শেক্সপিয়ারের কোন নাটকের একটা ক্যারেক্টার হচ্ছে ডেসডেমোনা? আমরা জানি যে ওথেলোর একটা ক্যারেক্টার হচ্ছে ডেসডেমোনা। নাম্বার 34, দ্য প্লে ওল্ড ব্যাচেলর ওয়াজ রিটেন বাই? ওল্ড ব্যাচেলর কে লিখেছিলেন? আমরা জানি যে ওল্ড ব্যাচেলর লিখেছিলেন উইলিয়াম কনগ্রিভ, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 35, এ শেক্সপিয়ারিয়ান প্লে কনজিস্ট অফ, অর্থাৎ শেক্সপিয়ারিয়ান যে প্লেগুলা, শেক্সপিয়ারের যে নাটকগুলা, এগুলাতে কয়জন কুশীলব থাকে? আমরা জানি যে শেক্সপিয়ারের বেশিরভাগ নাটকেই 5 অ্যাক্টস প্লে হচ্ছে, 5জন অ্যাক্টস থাকে, 5টা কুশীলব থাকে, অপশন সি হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।